কয়েকদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা, ইতিহাসের সেরা ভোট দেওয়ার প্রত্যয় অন্তর্বর্তী সরকারের। মতবিরোধ রেখেই জুলাই সনদ, পিআর পদ্ধতিতে ১০০ আসনের উচ্চকক্ষ নিয়েও দ্বিমত দলগুলোর। দলগুলোর ভিন্নমত থাকলেও সংঘাত কাম্য নয়, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান বিএনপির। পূর্বাচলে প্লট দুর্নীতিতে ছেলে মেয়ে সহ হাসিনা রেহানার বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি। নেই বড় কোনো পরিবর্তন, কপি পেস্টের মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগের নীতি সুদহার বহাল। মিয়ানমারে ৪ বছর পর জরুরি অবস্থা তুলে নিচ্ছে জান্তা সরকার, ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা। নির্বাচন কবে? কিছুদিনের মধ্যেই তার ঘোষণা আসবে জানিয়ে অপেক্ষা করতে বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, আগামী নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করতে হেন কোনো উদ্যোগ নেই যা নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, নির্বাচন সময় মতোই হবে, একটি দিনও দেরি হবে না। সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ৫-৬ দিন দেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জানান, প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, নির্বাচন তার থেকে একটি দিনও দেরিতে হবে না। উনি প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের ফার্স্ট 15 ডের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। তো আমরা সেই জায়গায় এখনও আছি, এইটার একটা দিন দেরি হবে না। ইলেকশন কোনো নো ম্যাটার কি যাই হোক না কেন, চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, এইটার ইম্প্যাক্টে যে ইলেকশনে পড়ো, ইলেকশন তার মতো সময় মতো হয়ে যাবে। এদিকে আইন মন্ত্রণালয়ে 1 বছরের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে চায় অন্তর্বর্তী সরকার। জানান, ভোট কবে হবে তার ঘোষণা আসবে কিছুদিনের মধ্যেই। তো ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, এটা স্যার আমাদেরকে সবসময় বলে। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। হয়রানিমূলক মিথ্যা মামলা এবং মব নিয়ে সরকার পীড়িত বলে জানান আসিফ নজরুল। এ দুই ইস্যুকে অন্তর্বর্তী সরকারের আমলে সবচেয়ে দুর্ভাগ্যজনক উল্লেখ করে প্রতিরোধে নেওয়া ব্যবস্থার কথা জানান তিনি। হয়রানিমূলক মিথ্যা মামলা একটা, আর একটা হচ্ছে মব জাস্টিস বা মব সন্ত্রাস আমি বলবো। এই দুইটা আমাদেরকে খুবই পীড়িত করে। আমাদের মতো চেষ্টা করি। আর মিথ্যা মামলা ঠেকানোর জন্য বা এই মামলাতে অভিযুক্তদের রিলিফ দেওয়ার জন্য আমরা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি। আইন উপদেষ্টা জানান, প্রায় 16,000 হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণালয়। এতে ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন কয়েক লাখ রাজনৈতিক কর্মী ও স্বাধীন মতের মানুষ। এবং স্বাধীন মতের মানুষ হয়রানি থেকে রেহাই পেয়েছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। এদিকে বেশ কিছু বিষয়ে মতবিরোধ রেখেই শেষ হলো রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা। ভিন্নমত রেখেই হচ্ছে জুলাই সনদ। ঐকমত্য কমিশন বলছে 5 আগস্টের আগেই সনদের চূড়ান্ত খসড়া পৌঁছে দেয়া হবে দলগুলোর কাছে। বাস্তবায়ন করতে হবে রাজনৈতিক দলগুলোকেই। শেষ দিনে আলোচনা হচ্ছে 6টি বিষয়ে। যদিও আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, তবে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো। শুরুতেই সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়। ঐকমত্য কমিশনের প্রস্তাবে বিএনপি সহ 5টি দল ও জোট ভিন্ন মত দেয়, অন্যরা প্রস্তাবে সায় দেয়। এই ধরনের কমিশনের মতো পদগুলো জায়গাতে আমাদের ঐকমত্য হয়নি। ডিসেন্ট অনেক দল দিয়েছেন, কারণ তারা সেটা সংবিধানে রাখতে চান না, তারা এটা আইনের মাধ্যমে করতে চান। যেখানে ঐকমত্য হইলাম না সবাই, কিন্তু কাগজে লিখলাম আগামী পার্লামেন্ট নির্বাচনে যারা ঐকমত্য হলো না তারা তো যে এটা পাশ করবে না, তাহলে মানুষের কাছে তো এটা একটা বিভ্রান্তি হবে। এছাড়া সংসদে উচ্চকক্ষ কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটি নিয়েও হয় আলোচনা, যেখানে বিএনপি পিআর না চাইলেও জামায়াত ও এনসিপি চায় সংখ্যানুপাতিক পদ্ধতি।
যে দলগুলোর অন্তত 1% ভোটও থাকবে তারাও একজন প্রতিনিধি উচ্চকক্ষ দিতে পারবেন, সে জায়গা থেকে বহু দলীয় গণতন্ত্রের আরও একটা ব্যাপকতর রূপ আমরা উচ্চকক্ষে দেখতে পাবো। উচ্চকক্ষের মধ্যে যদি আপনার অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি আসে, সেখানে বর্তমান যে রাজনৈতিক দল সরকারে যাবে সেই রাজনৈতিক দলকে কোনোভাবে ফাংশনাল না করার একটা প্রবণতা শুরু থেকে আমরা দেখেছি। বিএনপি সহ যারা এই ব্যাপারে নোট অফ ডিসেন্টের কথা বলছেন, তারা পার্লামেন্টের আসনের তাদের প্রাপ্ত সিটের ভিত্তিতে, প্রাপ্ত সিটের পিআরের ভিত্তিতে তারা উচ্চকক্ষের প্রতিনিধিত্ব ঠিক করতে চান। সংবিধান সংশোধনীর ক্ষেত্রে, পররাষ্ট্র নীতি কিংবা বৈদেশিক চুক্তির মতো বিষয়ের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়ের বিলগুলো অন্তত উচ্চকক্ষে অবশ্যই আটকে দেওয়ার একটা ক্ষমতা থাকা দরকার। যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর সিস্টেম না হয়, তাহলে এটা শুধু একটা শোভাবর্ধনকারী এক্সটেন্ডেড ভার্সন অফ পার্লামেন্ট হবে, এটার কোনো মিনিং থাকবে না। আগামী 5 আগস্টের মধ্যে একটি চূড়ান্ত খসড়া তৈরি করে দলগুলোর কাছে পাঠাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। আপনাদের মতামতের ভিত্তিতে জাতীয় সনদের একটা চূড়ান্ত আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। সকাল থেকে ওই এলাকায় অবস্থান নেন তারা। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন এই পথের যাত্রীরা। বছর ঘুরে আবারও রাজপথে জুলাই যোদ্ধারা। লাল সবুজ পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শাহবাগ অবরোধ করেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। এবারে দাবি কিছুটা ভিন্ন। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশ এবং সংবিধানে অন্তর্ভুক্ত করে আইনি ভিত্তি চান তারা। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও শাহবাগ মোড় অবরোধ রাখেন তারা। আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দিতে হবে, এবং দ্বিতীয় দাবিটা হচ্ছে জুলাই ঘোষণাপত্রকে স্থায়ীভাবে সংবিধানে যুক্ত করতে হবে। জুলাই সনদ এমন স্বীকৃতি, এটার জন্য আমরা আহতরা আসছি সবাই। জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। জুলাই সনদ সংবিধানে স্বীকৃতি চাই আমরা, এই আমার দাবি, আর কোনো দাবি। এটা আপনারা শুনতেছেন 1 বছর ধরে জুলাই সনদ জুলাই স্বীকৃতি দিবে, এখন পর্যন্ত পায় নাই। আমাদের দরকার জুলাই স্বীকৃতি, জুলাই সনদ। এটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে অতটুকু পর্যন্ত আমরা রাজপথে থাকবো। শাহবাগ মোড় অবরুদ্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ সহ চিকিৎসা নিতে আসা রোগীরা। এখন পর্যন্ত যে অবরোধ, আমরা তো সাধারণ জনগণ যে সঠিক সময় যে গন্তব্যে পৌঁছাবো সেটা তো পাচ্ছি না ভাই। মোটামুটি আমাদের সবাই একটু দুর্ভোগ, যেহেতু এখানটা হসপিটাল বা সাধারণ মানুষের সবার একটু ভোগান্তি। আমার মেয়েটা ভার্সিটিতে যায়, যার কারণে আমার চিন্তায় থাকতে হয় কখন সে আসবে, নিরাপদে আছে কিনা। মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। নির্বাচন ফেব্রুয়ারির পরে হলে বহির্বিশ্বে ডক্টর ইউনূসের সুনাম ক্ষুণ্ণ হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে নির্বাচন দেরি করা ঠিক হবে না, আর আগামী নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই শহীদদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে এই আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণঅভ্যুত্থানের বছর পেরোলেও শহীদদের তালিকা করতে পারেনি সরকার। দাবি জানান নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার। যারা এখন দায়িত্বে আছে রাষ্ট্র পরিচালনার, তারা এই 1 বছরেও কি এদের খুঁজে পেলেন না? তারা 1 বছরেও কি এই মানুষগুলো যারা এই দেশকে পরিবর্তনের জন্য প্রাণ দিল, রক্ত দিল, তাদের জন্য একটা তালিকা তৈরি করে সঠিকভাবে তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করতে পারলেন না? এদিকে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনায় ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে সজাগ থাকতে নারীদের প্রতি আহ্বান জানান তিনি। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। তারেক রহমান জানান, ক্ষমতায় গেলে 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি। আমরা আমাদের মা বোনদের সক্রিয় অংশগ্রহণ। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।
সিটি কর্পোরেশন নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার বাতিল করে স্থানীয় সরকার অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকেই সিদ্ধান্ত হয়। আর এর ফলে সিটি কর্পোরেশন নির্বাচনে এখন থেকে দলীয় প্রতীকের পরিবর্তে স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হবে। এটি স্থানীয় সরকার ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন, যা নির্বাচনের ধরন ও রাজনৈতিক গতি প্রকৃতিতে প্রভাব ফেলবে বলে মনে করছে সরকার। দুর্নীতি মামলায় শেখ হাসিনা পরিবারের 7 সদস্যের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের আলাদা 6টি মামলায় মোট 27 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4 ও 5-এর 2 বিচারক এই আদেশ দেন। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় 10 মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। বৃহস্পতিবার হাসিনা, জয়, পুতুল, রেহানা সহ 27 জনের বিরুদ্ধে দুদকের করা পৃথক 6 মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। এর ফলে আনুষ্ঠানিকভাবে মামলাগুলোর বিচার কাজ শুরু হলো। চার্জ গঠন শুনানির সময় আসামিরা আদালত উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। একই সাথে 11 ও 13 আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন পৃথক 2 আদালত। তার প্রভাবে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে গণকর্মকর্তারা তাকে যে সহযোগিতা করেছেন সেই সমস্ত বিষয়ে আমরা উল্লেখ করেছি এবং সেই উল্লেখের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো শুনেছেন এবং রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনা সহ অভিযুক্তদের যাবজ্জীবন সাজা হতে পারে বলে জানান দুদকের আইনজীবী। 409-এর যেটা আছে সেটা যাবজ্জীবন কারাদণ্ড আছে। 409 ধারা এখানে সম্পৃক্ত আছে। এছাড়া অন্যান্য ধারা সম্পৃক্ত রয়েছে 5-এর 2-এ 7 বছর, 161, 162, 63 না যাবজ্জীবন কারাদণ্ড সর্বোচ্চ। এদিন আদালতে উপস্থিত ছিলেন না আসামি পক্ষের কোনো আইনজীবী। এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাবেন না পলাতক আসামিরা। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় ইন্টারপোলে তদন্ত রিপোর্ট দেখতে পারে কিনা আপিল বিভাগ, সে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে মামলাটির আপিল শুনানির সময় এই প্রশ্ন তোলেন তিনি। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চে রাষ্ট্রপক্ষের শুনানি শুরু হলে এ বিষয়ে আলোচনা ওঠে। শুনানির সময় মামলার দ্বিতীয় চার্জশিট সম্পর্কে রাষ্ট্রপক্ষের বক্তব্য জানতে চান প্রধান বিচারপতি। এ সময় কেন ইন্টারপোলের তদন্ত রিপোর্ট বিচারিক আদালতে উপস্থাপন করা হয়নি রাষ্ট্রপক্ষের কাছে, সেটিও জানতে চান ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এ মামলায় তারেক বাবরের খালাসের বিরুদ্ধে ফের আপিল শুনানি 13 আগস্ট। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগের নীতি সুধার বহাল থাকছে। বেসরকারি বিনিয়োগ বাড়াতেও নেই বড় কোনো পরিবর্তন। অনেকটা কপি পেস্টের মতোই নতুন অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। তবে লুটপাটের শিকার দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণে সরকারের বড় বিনিয়োগ পরিকল্পনার কথা জানান গভর্নর আহসান এইচ মনসুর। 3 দফায় নীতি সুধার বাড়িয়ে গেল 1 বছরের চেষ্টায় মূল্যস্ফীতির লাগাম টানতে কিছুটা সফল হয় কেন্দ্রীয় ব্যাংক। এই প্রচেষ্টা অব্যাহত রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক, যার অংশ হিসেবে নীতি সুধার 10% অপরিবর্তিত রেখেই চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর। যদিও বেসরকারি খাতে গতি ফেরাতে ব্যর্থ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি জুন শেষে অর্জিত হয়েছে 6.4%, যদিও লক্ষ্য ছিল 9.8%। এ সময় গভর্নর জানান, মূল্যস্ফীতির হার কমলে নীতি সুধার কমানো হবে, তবে বিনিয়োগ বাড়ানোর দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নয়। আমাদের ইনফ্লেশনটা যদি 3 থেকে 5-এ আনতে পারি, আমাদের পুরো ইন্টারেস্ট রেট স্ট্রাকচারটা সিঙ্গেল ডিজিটে চলে আসবে। অর্থাৎ তখন আর ডাবল ডিজিট লেন্ডিংও থাকবে না, সবকিছুই রিয়েল টার্মসে পজিটিভও রাখতে পারবো, আবার আমরা এটাকে সিঙ্গেল ডিজিটেও রাখতে পারবো। তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি, আরো কিছুদিন সময় লাগবে। দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করে সরকারের বড় ধরনের বিনিয়োগের কথা জানান গভর্নর। আশ্বস্ত করেন আমানতকারীদের বিনিয়োগ নিরাপদ থাকার। এটা কোনো ধরনের মলম দেওয়ার মতো নয়, এটা একটা বড় রকমের সার্জিক্যাল অপারেশন এবং এটার মাধ্যমে ব্যাংকের ক্যাপিটাল বেসকে শক্ত করা হবে, ব্যাংকের গভর্নেন্সকে ইমপ্রুভ করা হবে এবং আমরা আশাবাদী যে সাকসেসফুল মার্জারের মাধ্যমে
এই ব্যাংকগুলো শুধু ঘুরে দাঁড়াবে না, যে বিনিয়োগটা করবে সরকার থেকে, সেই বিনিয়োগের টাকাও পুরোপুরি লাভ সহ ফেরত পাবে সরকার আগামীতে। আহসান এইচ মনসুর বলেন, অর্থনীতির অন্যতম চ্যালেঞ্জ বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল ছিল, যার ফলে বহু বছর পর লেনদেনের ভারসাম্যে উদ্বৃত্ত লক্ষ্য করা গেছে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। গেল জুনে সারা দেশে ঘটেছে মারাত্মক সব অপরাধ। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। আর এতে বলা হচ্ছে ঘটেই ঘটেছে 2631টির মতো অপরাধ, যার মধ্যে রয়েছে খুন, নারী নির্যাতন এবং ধর্ষণ। শিশু ধর্ষণের মতো লোমহর্ষক ঘটনাও ঘটেছে। তবে মে মাসের তুলনাতে জুনে কমেছে 178টি অপরাধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে গেল আগস্টে লুট হওয়া অস্ত্র নিয়েই বেপরোয়া অপরাধীরা। ইমদাদ হকের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারকে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। খোদ মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদন বলছে গেল মে মাসে সারা দেশে মারাত্মক অপরাধ সংঘটিত হয় 2809টি। তবে এক মাসের ব্যবধানে 178টি কমে দাঁড়িয়েছে 2631টিতে, অর্থাৎ হত্যা, নারী নির্যাতন, শিশু ধর্ষণের মতো অপরাধ কমেছে 6.5%। আমরা দেখছি যে বিভিন্ন প্রিজন থেকে এবং যারা আগে দণ্ডিত আসামি যারা ছিল তারাও কিন্তু অনেকে জামিনে বের হয়ে আসছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা বের হয়ে আসে আবার আগের নেটওয়ার্কগুলোকে অ্যাক্টিভ করছে। জুন মাসে দেয়া মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদন বলছে মেট্রোপলিটন সহ 9টি বিভাগের মধ্যে মারাত্মক অপরাধের শীর্ষে ঢাকা, এর পরের অবস্থানে চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর, আর সবচেয়ে কম ময়মনসিংহে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিন্ন এক প্রতিবেদন বলছে রাজনৈতিক আধিপত্য নিয়ে ঘটছে মারাত্মক সব অপরাধ, যার পেছনে আছে চাঁদাবাজি, জমি ও ব্যবসা দখল। যখন আমরা দেখছি যে মানুষ এক ধরনের অপরাধ করে সে আসলে মনে করছে না যে সে আসলে কোনো ধরনের বিচারের সম্মুখীন হবে বা এটার জন্য তার কোনো পানিশমেন্টের বিষয় আছে, তখন সে আসলে অপরাধটা করার জন্য খুব আগ্রহী হয় বা সেটা করার জন্য সে কোনো ধরনের ভয় পাচ্ছে না। ডিসি জনগণের যে সুযোগ সুবিধা, অভাব অনটন, অসুবিধা, জেলার চিত্র এটা সরকারকে পাঠায়। ক্যাবিনেট ডিভিশন এগুলারই পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনোটা ব্যবস্থা নেওয়া দরকার, কোনোটা সরকার প্রধানের জানানো দরকার বা কোনো মন্ত্রণালয়কে জানানো দরকার, তাই সেটা জানাইত। বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার করতে পারেনি পুলিশ। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলার উন্নয়নে ডিসিদের কড়া নজরদারির নির্দেশনার পাশাপাশি রাজনৈতিক কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। 54 বছরে বাংলাদেশের কূটনীতির কোনো সংস্কার হয়নি, অথচ কূটনীতি বাংলাদেশের আগামীর রক্ষা কবচ। সিজিএসএ সেমিনারে এসব বলেন বক্তারা। এ সময় বিগত সরকারের ভারত নির্ভর কূটনীতির সমালোচনা করেন তারা। জোর দেন অভ্যন্তরীণ রাজনীতিকদের শক্তিশালী করতে হবে, নিশ্চিত করতে হবে আইনের শাসন। গেল 54 বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন ছিল সে আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, সিজিএস। আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, সাবেক কূটনীতিক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তাদের মতে আওয়ামী লীগ মূলত ভারত নির্ভরতাকেই কূটনীতি বলতো। শেখ হাসিনা কিন্তু অন্ধভাবে ভারতের দিকে ঝুঁকে পড়েছিল, যেটা কম্বোডিয়া এবং আপনার থাইল্যান্ডের মধ্যে যে সংঘাত, আমার কেন জানি মনে হচ্ছে ছোটখাটো একটা সংঘাত হলেও বাংলাদেশ এবং ভারত সীমান্তে ঘটবে। আমাদের সিদ্ধান্তটা আমাদের জাতীয় স্বার্থে নিচ্ছি নাকি কোনো একটা আবারও আশীর্বাদ পুষ্ট হয়ে আমরা আসলে কোনো দিকে আমাদেরকে ট্র্যাক করাচ্ছি। সেমিনারে বক্তারা অভিযোগ করেন বর্ষা বিপ্লবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অনেকেই লিবারেল ডেমোক্রেট গোটা পৃথিবী মনে করে এবং মনে করেন যে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বা পশ্চিমাদের সঙ্গে ঘনিষ্ঠ। বোধ হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হবে এবং সেখান থেকে অনেক কিছু আদায় করা যাবে, কিন্তু বাস্তবে কিন্তু আমরা সেই জায়গায় তেমন কোনো ভালো কিছু দেখতে পাইনি। একবার ভারতের করলে, আমি এবার খুব সোজাভাবে বলছি, একবার চীনের করলে এবং যুক্তরাষ্ট্রকে আইসোলেট করে। বস্তুত আমাদের কোনো পররাষ্ট্র নীতি ছিল কিনা গত 16 বছর, সে বিষয়ে আমার তো বিশেষভাবে সন্দেহ আছে। সেমিনার শেষে সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেন, আগামী দিনে বাংলাদেশে মূল রক্ষা কবচ হতে পারে কূটনীতি ও সামরিক শক্তি, যদিও 54 বছরে বাংলাদেশের কূটনীতির কোনো সংস্কারই করা হয়নি। আজকে এত কিছু হয়েছে বাংলাদেশে,
এত সংস্কার হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো সংস্কার হয়নি। এবং আপনারা শুনলে হয়তো একটু আশ্চর্য হবেন, গত 53 বছরে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত মাত্র 2টা সংস্কার কমিশন হয়েছে। সাম্প্রতিক বিশ্বে নানা স্থানে যুদ্ধের উদাহরণ টেনে অন্যান্য বক্তারা বলেন, দুর্বল কূটনীতির কারণে কে বন্ধু আর কে শত্রু তা এখন বলা মুশকিল। আমরা রাজনৈতিকভাবে নিজেরা অন্তর্দ্বন্দ্বে ব্যস্ত থাকি বলেই আমরা কোনো সুনির্দিষ্ট কাঠামো বা সুনির্দিষ্ট একটা দীর্ঘমেয়াদী ফরেন পলিসি লাইন তৈরি করতে পারি না। এবং মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সন্ধ্যা 7টার খবরে সময় হলো আরেকটি বিরতির। ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন।